মুখ্যমন্ত্রীর নানা মন্তব্য থেকে শুরু করে সুপ্রিম কোর্টের নির্দেশিকা, এমনকি আরজিকর কাণ্ড, সব মিলিয়ে উত্তাল বাংলার রাজনীতি। এ বিষয়ে আজ কথা বলবো রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্রর সঙ্গে। দিদি, আপনাকে রিতম বাংলায় স্বাগত। সবার প্রথমে বলুন, এই যে সিবিআই এর সেটিং তত্ত্ব উঠে আসছে, অর্থাৎ মোদি মমতা সেটিং, এমতাবস্থায় আপনাদের নেতা নেত্রীরাও এমনকি আপনারাও সিবিআই এর নানান বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। বলুন তো সবার আগে, সিবিআই এর প্রতি আপনাদের কি আস্থা আছে? দেখুন, সিবিআই এর প্রতি আমাদের আস্থা অবশ্যই আছে। কেন আস্থা আছে? সিবিআই না হলে এই শিক্ষা দপ্তরের দুর্নীতি কখনো সামনে আসতো না। কারণ শিক্ষা দপ্তরের দুর্নীতি কিন্তু আজকের দুর্নীতি নয়, চিরকুটে চাকরি বা এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে সামনে জানলাম এই সিবিআই এর তদন্তের পরে। আমরা জানতাম, কিন্তু সাধারণ মানুষ সবাই জানতো না। কিভাবে জেনেছে? সিবিআই তদন্তের পর যারা যারা ধরা পড়েছে, দেখুন আপনারা দেখেছেন ওই মানে যখন সিবিআই গেছে, পাঁচিলের ওপর থেকে পুকুরের মধ্যে মোবাইল ফেলে দেওয়া হয়েছে, ঝাঁপ মারা হয়েছে। তাহলে যদি ওখানে দুর্নীতি না থাকবে, ওখানে যদি ক্লু না থাকবে, তাহলে কেউ এরকম করে? কেউ ভালো লোক? তো এইরকম প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমরা দেখেছি যে এইরকম তথ্য লোপাট করার চেষ্টা হয়েছে। তো স্বভাবত এই যে কাকু, কালীঘাটের কাকু, তার এই যে ভয়েসটাকে পরীক্ষা করতে গিয়ে কত রকম হ্যাপা পেতে হয়েছে। আজকে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালগুলো, আজকে ভাবুন, আজকে সেখানে সমস্ত যারা এরকম দোষী তারা অবাধ বিচরণ করছে। তারা গেলেই অসুস্থ হচ্ছে, আর অসুস্থ হলেই তারা সেখানে থাকছে। কুকুরের ডায়ালিসিস হচ্ছে, অথচ মানুষ চিকিৎসা পাচ্ছে না। তো এগুলো কে জবাব দেবে? স্বাস্থ্যমন্ত্রী জবাব দেবেন না? পুলিশ মন্ত্রী জবাব দেবেন না কি করে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে? তো পুলিশ মন্ত্রীর হাতেই তো সিআইডি আছে। তাহলে তারা এতদিনেও এই ধরনের দুর্নীতি হয়েছে কেন একজনকেও ধরতে পারেনি? এত এই যে খাদ্য দপ্তরে যখন সিবিআই এসছে, জ্যোতিপ্রিয় মল্লিককে ধরেছে, এর আগে অনেকবার এফআইআর হয়েছে, তার কি তদন্ত হয়েছে? কেন হয়নি? বদলা নয়, বদল চাই, পরিবর্তন চাই বলে যিনি ক্ষমতায় এসেছিলেন, সেই বামফ্রন্টের কায়দায় এখন বদলার কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তিনি বুঝে নেওয়ার কথা বলছেন। কোথায় যাচ্ছে এই বাংলা? এত খুন হচ্ছে, এত বোমাবাজি হচ্ছে, শুট আউটের ঘটনা আমরা প্রত্যেক সময় দেখতে পাচ্ছি। কাল রাতেই হলো নিউ টাউনে, কাল রাতেই হয়েছে, রোজই হচ্ছে। আপনি রোজই এই, আমরা যেদিনকে বন্ধ হয়েছিল সেদিনকেও ভাটপাড়ায় গুলি চলেছে। তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। বাচ্চারা বোমটা এতটাই সহজলভ্য হয়ে গেছে, বাচ্চারা বল ভেবে বোম নিয়ে খেলতে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে। সব জায়গায়, বিভিন্ন জায়গায়, মানে একদম পুরো বৈজ্ঞানিক ভাবে একদম পুরো মানে একদম সবকিছু রেখে একদম পুরো বোম তৈরি করা হচ্ছে। তারপরেও মমতা ব্যানার্জি বলছেন যে বদলা নয়, মানে আমরা এতদিনের বদলের কথা বলেছিলাম, এবারে তোমরা ফোঁস করো। তার মানে কি? তার মানে উনি বলতে চাইছেন যে যেভাবে উনি মাওবাদীদের তৈরি করেছিলেন, যেভাবে সিপিএম কে হটানোর জন্য তারপরেই কিষাণজি শেষ হয়ে গেল, যেই মমতা ব্যানার্জি ক্ষমতা এলো, মানুষ সেটা বোঝে। তো সেই রকমই তিনি অশান্ত করতে চাইছেন যে যেটুকু হচ্ছে এটাই যথেষ্ট নয়, আরো বেশি করো, আরো অত্যাচার করো, আরো শুট আউট করো, আরো বোমাবাজি করো, মানুষের বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার করো, যেটা উনার একজন এমপি বলেছিলেন, স্বর্গগত তিনি হয়েছেন, যে বাড়িতে ঢুকে ঢুকে রেপ করে দেবে। আপনারা সবাই জানেন উনি এখন এইটা চাইছেন, কারণ উনি দেখছেন আর মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না। ঝান্ডার তলায় ঝান্ডা ব্যতিরোকে এত কিছু করে আমরা রাস্তায় নেমেও তাও দেখছি প্রত্যেক দিন। আমি রোজ কলকাতা থেকে, এখান থেকে কলকাতায় যাই, কলকাতায় আসি, আপনারা স্বভাবতই বিটি রোড এবং এই রাস্তাটা আমাদের, আমরা প্রত্যেক দিন দেখি যে ওখানে রাস্তায় সবাই ওখানে ধর্ণা দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান তুলছে। আমরা দেখি কোনো ঝান্ডা নেই, কোনো বর্ণ নেই, কোনো মানুষের কোনো সম্প্রদায় নেই, সবাই মিলে রাস্তায় নেমেছে উই ওয়ান্ট জাস্টিস। এবং মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ বিরক্ত হচ্ছে না, কারণ তারাও বলছে এটার প্রয়োজন আছে। ভাবুন, আজকে একটুখানি জ্যাম হলে আমরা বলি ও এত জ্যাম পারা যাচ্ছে না, কিন্তু আজকে মানুষ এই জ্যামটাকে মানুষ সমর্থন করছে, মানুষ মেনে নিচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও, যে পারলে আমিও ওখানে গিয়ে বসতে পারলে মনে হয় ভালো। তো আজকে কিসের থেকে আসছে? কারণ মানুষ জানছে যেভাবে তৃণমূল ভোট করাচ্ছে, অর্থাৎ উনি বলছে যে মানুষ ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেট তো মানুষ দেয়নি। উনার এই শেখ শাহজাহান, উনার এই জয়ন্ত সিং, উনার এই আরো যেসব রয়েছে, যার আমরা একটা দেখলাম যে অবাক, যে একদম সেই সুড়ঙ্গ তার বাড়ির তলা দিয়ে, যেটা আমরা ওই সিনেমায় দেখি, পুলিশ জানে না। তো এইরকম তো মমতা ব্যানার্জি সরকার করে রেখেছে চারিদিকে, পুলিশ জানে না কিচ্ছু, এটা হতে পারে না, যেখানে প্রত্যেক দিন এরকম ধরনের দুর্নীতি হয়।
তো মানুষ দেখছে যে আমরা যদি জাগ্রত না হই, আমরা যদি রাস্তায় নাম আনি, তাহলে যেভাবে এই সরকার ছলে বলে কৌশলে মানুষকে বুথে আটকে, বাইরে আটকে, ভয় দেখিয়ে, কেস দিয়ে যেভাবে আটকে দিচ্ছে, প্রকৃত মানুষের ম্যান্ডেট কিন্তু সামনে আসছে না, পরিবর্তন হচ্ছে না। মানুষ পরিবর্তন চাইছে, সেই জন্য সব মানুষ বাধ্য হয়েছে রাস্তায় আসতে। যেরকম সিপিএম এর শেষে সিপিএম যে ধরনের ঘটনা করছিল, মানুষ বিরক্ত হয়ে, আমি আবার বললাম যে সিপিএম এর যা মেম্বার ছিল, সাধারণ মেম্বার, তারাও যদি সবাই ভোট দিত তাহলে কিন্তু সিপিএম কে হারাবার ক্ষমতা কারোর ছিল না। সিপিএম কিন্তু ভোট দেয়নি, সেই জন্যই পরিবর্তন হয়েছিল। আজকেও আমরা বলছি, সাধারণ মানুষ থেকে সবাই যেভাবে রাস্তায় নেমেছে, এই সরকারকে খুব তাড়াতাড়ি এই গদি থেকে সরাবে। ওনারা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিসের থেকে কেন দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ বলছেন, কেন বলবো না বলুন, কেন বলবো না? আজকে আমাদের দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ কেন বলছি? ঠিক এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে উই ওয়ান্ট জাস্টিস। কারণ যে মুখ্যমন্ত্রী, যে স্বাস্থ্যমন্ত্রী, যে পুলিশ মন্ত্রী এত কিছু তছনছ হয়ে যাওয়ার পরেও 4 দিনে সঠিক সিদ্ধান্ত দিতে পারলো না, আজকে বিকেলের পরে ময়না তদন্ত হলো, সেখানে বলতে পারলো না যে এটা আইনসঙ্গত নয়, তার দেহ প্রিজার্ভ করো। একবারও তিনি বলতে পারলেন না যে কেন জিডি হয়েছে, কেন এফআইআর হলো না, কেন বারবার বলতে হলো যে সে সুসাইড করেছে, তার আনন্যাচারাল ডেথ হয়েছে, কেন বারবার বলতে হচ্ছে? এটা কই মুখ্যমন্ত্রী একবারও বলেননি তো? কেন বলেননি? উনি বলছে পুলিশ ভালো কাজ করছে। বিনীত গোয়েল বারবার করে তিনি সামনে তার প্রেস কনফারেন্স করছে। কোথায় ছিলেন তিনি 14 তারিখে, যিনি এইরকম ভাবে লুট করে নিল, যিনি আটকাতে পারলো না? সারা তথ্য প্রমাণ লোপাট করে দিল। কিভাবে একটা এই সেমিনার হলের পাশে যে বাথরুমটা, সেটা রিনোভেশনের নাম করে ভেঙে দেওয়া হলো তথ্য প্রমাণ লোপাটের জন্য? কিভাবে হলো? এতগুলো যেখানে মারা গেছে, এত লোক সেখানে কি করছিল? মুখ্যমন্ত্রীর হাতেই তো রয়েছে এই তদন্ত ভার। তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি তো সিআইডি তারাতে আছে, তারাতে পুলিশ আছে, তারাতে স্বাস্থ্য দপ্তর আছে। কেন সন্দীপ ঘোষ সাথে সাথে এফআইআর করলো না? সেটা কি মুখ্যমন্ত্রীর নির্দেশে? তার মানে এই মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করেন, তাহলে কোনো জাস্টিসই সত্যিকারের দেয়া সম্ভব নয়। কারণ এই প্রভাবশালী, যিনি সর্বোচ্চ জায়গায় রয়েছেন, তিনি যদি এই মোটিভেশন করেন, তিনি যদি তদন্ত লোপাটের সহযোগিতা করেন এবং তার নির্দেশে যদি হয়ে থাকে, পুলিশ যদি করে থাকে, তাহলে কখনোই ইনার পদত্যাগ ছাড়া সঠিকভাবে এই তদন্ত হওয়া সম্ভব না। আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, কিন্তু যেহেতু 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, তাই উনি পদত্যাগ করলেও তৃণমূল তো সরকারের থেকেই যাবে, ওনার দলেরই অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন, সেক্ষেত্রে আপনাদের কি লাভ হবে? আমরা বারবার করে বলেছি, শুধু একটা কণ্ঠ তো পুরো সব জায়গায় পৌঁছে দিতে পারে না। ভারতীয় জনতা পার্টি হাঁসখালিতে, ভারতীয় জনতা পার্টি মালদাতে, যেখানে যেখানে, পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন এই ঘটনার পরেও এখনো অবধি 2 ডজন ঘটনা ঘটে গেছে এই ধর্ষণের, 9 তারিখ থেকে এই অবধি একে একে ঘটে গেছে। তো কোন তদন্ত? এই যে বলছেন না উনি আজকে বিধানসভায় বলছে ফাঁসি হোক, আমরাও চাই করুক না, উনি করার ক্ষমতা থাকলে করুক। অলরেডি ন্যায় সংহিতায় ফাঁসির দাবি রয়েছে, ফাঁসির সাজা রয়েছে। আরেকটা প্রশ্ন, আইন তো সর্বভারতীয় হওয়া উচিত, সেক্ষেত্রে রাজ্যের যদি আলাদা আইন হয়, সর্বভারতীয় আইনের সঙ্গে সেই আইনের সংঘাত হতে পারে। এভাবে আলাদা আলাদা রাজ্য আলাদা আলাদা আইন করলে সমস্যা হতে পারে বিচারের উপরে, বিচারের উপর তো প্রভাব পড়তে পারে। অ্যাকচুয়ালি এটা কোনোদিন হয় না, মমতা ব্যানার্জিও জানে। এবং উনি যেটা বলছেন ফাঁসি উনি দিতে চাইলে বলুন তো, এইটার হয়নি। এর আগে কি হয়নি? ধনঞ্জয়ের ফাঁসি কিভাবে, কোন আইনে হয়েছে বলুন আপনি? কোন আইনে হয়েছে? ফাস্ট ট্র্যাক কোর্ট নেই কেন পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত? কেউ কোন সাজা দিয়েছে? ওনার হাতে রয়েছে তো, উনি কজনকে সাজা দিয়েছে এই ফাস্ট ট্র্যাক কোর্ট বলুন? দেখুন, তদন্ত আমি বারবার বলছি, আমরা এই জন্যই চাইছি, কারণ মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে ভুল তথ্য পরিবেশন করছেন, মানুষের মোটিভকে ঘুরিয়ে দিচ্ছেন। সেই জন্য উনার পদত্যাগ ছাড়া কখনো এটাকে সঠিক তদন্ত করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। রাজ্য বিজেপির অনেক গুরুত্বপূর্ণ নেতাই বলেছেন এবং চিঠিও দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফ থেকে যে 158টা ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে রাজ্যকে নতুন করে। সেই সংখ্যক ফাস্ট ট্র্যাক কোর্ট হয়নি এমনটা অভিযোগ। এমনকি পক্সো কোর্টের সংখ্যাও রাজ্যে যতটা প্রয়োজন আছে তার তুলনায় অনেকটাই কম। এতে তো বিচার বিলম্বিত হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী নিজের মান রক্ষায় কেন্দ্রকে চিঠি চাপাটি করতে ব্যস্ত। এই অভিযোগটা কি সত্যি মানবেন? আমি সত্যি, কেন হয়নি? কেন একজনের শাস্তি মমতা ব্যানার্জি দিতে পারেননি ফাস্ট ট্র্যাক? কেন করতে পারেননি বলুন আপনি? তার মানে উনার সদিচ্ছা নেই।
যদি সদিচ্ছা বলুন তো, আজকে কামদুনিতে যারা যে এইভাবে নৃশংসভাবে 2 পা চিরে ফেলে তাকে মারলো, তার কি শাস্তি হয়েছে? কি শাস্তি দিয়েছেন মমতা ব্যানার্জি? কেন তার খুন হলো না? তার কেন ফাঁসি হলো না? এখনো ঝুলছে। কেন সেটা দিতে পারলেন না মমতা ব্যানার্জি? এই যে বলছেন ধর্ষণের ফাঁসি চাই, ছিল তো, তাহলে ধনঞ্জয়ের ফাঁসিটা কিভাবে করলেন? নাকি উনারা চাইছেন এই সিভিককে ফাঁসি দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিতে? কারণ যেভাবে এই অভয়ার মৃত্যু হয়েছে সেটা কখনোই একজনের পক্ষে সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। প্লেস অফ অকারেন্স যেটা কখনোই করা যায় না, সেটাও করা হয়েছে। আজকে 3 ঘন্টা তার পরিবারকে বসিয়ে রাখা হয়েছে কোন তথ্য প্রমাণ লোপাট করার জন্য? আজকে আমার মেয়ের বা আমার ছেলের এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমি সাথে সাথে কেন আমার ডেড বডি আমি দেখতে পারবো না? কি লুকানোর চেষ্টা হয়েছে ওখানে? যেদিন আরজি করের ঘটনাটা ঘটলো সেদিন ঘটনাস্থলে দেখা গেল বহু মানুষের ভিড়। সিবিআই বলছে বহু আঙুলের ছাপ মিটে গেছে, কয়েকদিনের মধ্যেই পাশের দেওয়াল ভেঙে দেওয়া হলো। এর মধ্যেই যদি প্লেস অফ অকারেন্স ডিস্টার্ব করা হয় তাহলে তো এর তদন্ত প্রভাব পড়বে। এরপরও একদল লোক বলছেন আর কি যে সিবিআই কেন পারছে না, ইচ্ছাকৃতভাবে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এসব গোলমাল কেন করা হলো, আপনি কি মনে করেন? বারবার এটাই বলার চেষ্টা করছি যে উনারা এই সেমিনার রুমের যে বাথরুম রয়েছে সেটাকে রিনোভেশনের নাম করে ভেঙে দিবে। কেন? ওখানে সিমেন্ট পড়েছে, ওখানে বালি পড়েছে, ওখানে পরিষ্কার হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। চেষ্টা হয়েছে, এই মুখ্যমন্ত্রী থেকেই, স্বাস্থ্যমন্ত্রী থেকেই তো এটা করিয়েছে। না হলে এটা 4 দিনের মধ্যে, মানে সিবিআই এর হাতে যাওয়ার আগে উনি 7 দিন সময় চাইছিলেন, তাহলে সব নষ্ট করে দিত এই পুলিশকে দিয়ে। 4 দিন আগে যেহেতু হয়েছে, যেই উনি শুনেছে সাথে সাথে ওই সেমিনার রুমের ওই জায়গাটা ভেঙে ফেলা হলো, ওয়াশরুমটা, বাথরুমটা। কেন? ওখানে অনেক কিছু তথ্য থাকতে পারতো। এবং প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেটা চেঞ্জ করা হয়েছে, বারবার বলা হচ্ছে, এবং যেখানে হয়েছে সেই ঘরের একটাই দরজা, সেখানে এত মানুষ ঢুকে পড়েছে। কিভাবে ঢুকেছে? কারা ঢুকেছে? উনারা বলছে সিসিটিভির ক্যামেরা ছিল না। তো সিসিটিভির ক্যামেরা ছিল না বলেই এই ধরনের তথ্য প্রমাণ লোপাট করতে আরো বেশি সুবিধা হয়েছে। কারা গিয়ে পুরো 3 তলার পুরো সব ভাঙচুর করে দিল? তাদের বিরুদ্ধে কি শাস্তি হয়েছে? কজনকে ধরতে পেরেছে? আমরা দেখেছি এ রাজ্যে আন্দোলন করলেই আন্দোলনকারীদের নানান তকমায় দাগিয়ে দেওয়া হয়, কখনো মাওবাদী, কখনো সিপিএম, কখনো বিজেপি। আন্দোলন করলেই আন্দোলনকারীদের সরকার গ্রেপ্তার করে। গণতান্ত্রিক আন্দোলন ঠেকানোর জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার ছুটে বেড়াচ্ছে। এখানে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে আন্দোলন ঠেকানো হয়। এবং কখনো দেখছি যে এই কেসেই যে 21 জন আইনজীবী, এরপর দেখলাম 31 জন আইনজীবী। এর কি কোনো যৌক্তিকতা আছে যনগণের টাকা এইভাবে ধ্বংস করার? ভাবুন, মমতা ব্যানার্জি এত বন্ধ করেছে, গাড়ি পুড়িয়েছে, বিধানসভা ভাঙচুর করেছে, মানে যা যা মানে এই সন্ত্রাসজনক কাজ মমতা ব্যানার্জি করেছে। আজকে কেউ যদি আন্দোলন করে, ছাত্র সংগঠন ডেকেছে মানে ছাত্ররাই যাবে এরকম নয় তো, তাদের ডাকে সবাই যেতে পারে। সিপিএম যেতে পারে, তৃণমূল যেতে পারে, কংগ্রেস যেতে পারে, সাধারণ মানুষ যেতে পারে। একদম সিপিএম যায়নি, তিনি বলেছেন আমরা করবো না, আলাদা ব্যাপার। যেতে সবাই পারে। এবং আপনারা দেখেছেন ছাত্রের ডাকে সেদিনকে কিভাবে কলকাতা অবরুদ্ধ হয়ে গেছিল, মানুষ গেছিল, বেরিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। এইটাকে ওরা, এই নিষ্পাপ চোখকে, অর্থাৎ আপনারা জানেন শিক্ষাই মানুষের চেতনা আনে, আর এই চেতনাই কিন্তু সমাজের বদল ঘটায়। তো যখন দেখছে যে শিক্ষক মানে ছাত্ররা এই ধরনের ডাক দিচ্ছে যারা আগামী দিনের সমাজের পরিবর্তন ঘটাতে পারে, সেইটা দেখে, এই নিষ্পাপ চোখ দেখে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। সেই জন্য একটা ছাত্রকে এখানে আটকে রাখতে পারলেন না, তার জন্য তিনি আবার আপনার আমার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে গেছে যে তাকে আটকে রাখতে হবে, জেলে ভরতে হবে। মানে ভয় পাচ্ছে যে এরা যদি আবার বড় করে কোনো মানে আন্দোলন করে ফেলে এই অন্যায়ের বিরুদ্ধে। এই নিষ্পাপ চোখকে ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি। বাম জমানায় পুলিশ লেলিয়ে দেওয়া, সমন পাঠানোর রাজনীতি কি এতটা ছিল? পুলিশ লেলিয়ে দেওয়া বা সমন পাঠানোর রাজনীতিতে কতটা বদল এসছে এই মমতার জমানায়? দেখুন, সিপিএম এর সময় ছিল, হয়তো এতটা ছিল না, কিন্তু ছিল না এটা কিন্তু বলা যাবে না। আমরা দেখেছি, আমরা যখন আন্দোলন করেছি, এরা এই যে কোনো স্টেজ করতে এসে ভেঙে দিল তার গুন্ডাবাহিনী, মানুষ থরথর করে ভয় কাঁপছে। আমি দেখেছি তাদের যে নিদারুণ সেই সন্ত্রাস, সেটা আমরা দেখিনি। আমি 2003-এ যখন এখানে পঞ্চায়েত মেম্বার হয়েছিলাম, তখন সিপিএম এর পুরো হারমাত বাহিনী বন্দুক নিয়ে গুলি উঁচিয়ে ঢুকেছিল বুথে। আমরা সেই বুথ থেকে বেরোইনি বলে আমরা সেই বুথটাকে সেদিন রক্ষা করতে পেরেছিলাম। আজও অব্দি আমার এই বুথ এখনো বিজেপি যেতে। কিন্তু দেখুন,
লোকসভায় যেতে, বিধানসভায় যেতে, এইবারের পঞ্চায়েতে কিন্তু জিততে পারেনি। কেন? যেখানে লোকসভায় যে বুথে জিততে পারছে, বিধানসভায় জিততে পারছে, পঞ্চায়েতে কেন জিততে পারছে না? কারণ পঞ্চায়েতে মানুষকে ভোট দিতে দেয় না, দিতে যেতে দেয় না, কারণ সেটা রাজ্য পুলিশের আন্ডারে। কেন পুলিশ মন্ত্রীর পদত্যাগ আমরা চাইবো না বলুন? যে মন্ত্রী, যে পুলিশ মন্ত্রী, যে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মানুষের স্বাধীনতাকে, গণতন্ত্রকে হরণ করছে। আর এই যে ঘটনাটা ঘটেছে, এটা সিপিএম এর সময়ও ঘটেছে। হ্যাঁ, তুলনামূলক কম ঘটেছে এটা বলতে পারেন, কারণ আমরা এটাও জানি কই মাছ খাইয়ে দেওয়ার ঘটনা আমরা ভুলে যাইনি, মরির জাপির ঘটনা আমরা ভুলে যাইনি, আমরা মজিদ মাস্টারের ঘটনা ভুলে যাইনি, আমরা নকশাল আন্দোলন ভুলে যাইনি, কোনোটাই আমরা ভুলিনি। আমরা সিদ্ধার্থ শঙ্কর রায়ের সেই রাজত্বও আমরা ভুলে যাইনি। তো আজকে দেখুন ইন্ডি জোটে এরা সবাই কিন্তু এক হচ্ছে, সেই সিপিএম, সেই তৃণমূল, সেই কংগ্রেস, যাদের অরিজিন ঠিক এই অত্যাচারের অরিজিন বহন করছে। আমরা দেখলাম রাত দখলে সবাই একসঙ্গে ছিল, ছাত্র সমাজের আন্দোলনে অবশ্য দেখলাম সিপিএম আবার ঘুরে গেল। হ্যাঁ, সিপিএম এখন বিজেপির আন্দোলনের প্রতিবাদ করছে, কিন্তু কেন? রাত দখলের যে পরিস্থিতি সেখানে আমরাও গেছিলাম, শুধু সিপিএম না, কিন্তু এখানে ওরা কোথাও কোথাও যেরকম আমরা বলেছিলাম আমাদের নৈতিক সমর্থন আছে, আমরা যেহেতু বলেছি নৈতিক সমর্থন আছে, তো ওনারা তৃণমূলের পাশে চলে গেলেন যে আমাদের সমর্থন নেই। দেখুন, যদি ইস্যু অন্যায় হয়, যে কোনো হতে পারে, ইস্যুটা যদি কোনো খুনের হয়, ইস্যুটা যদি কোনো অপরাধের হয়, আমার মনে হয় যারা সত্যিকারের রাজনীতিবিদ প্রত্যেকেরই একই জায়গায় তাদের উত্তর হওয়া উচিত, হ্যাঁ আমরা শাস্তি চাই। সেটা তারা যারাই, আজকে যদি ছাত্র সমাজ ডাকে, আমি যদি বলি আমি সমর্থন করছি, পারলে আমিও যাব। অপরাধ কোথায়? ছাত্র সমাজের ডাকে আমরা তো ঝান্ডা নিয়ে কোথাও যাইনি, যদিও আমি যাইনি, কিন্তু আমরা পরে গেছিলাম, আমরা দেখেছিলাম কিভাবে ছাত্রদের অত্যাচার করেছে, অনেক বাবা মাকে গ্রেপ্তার করেছে, আমরা দেখেছি সেগুলো। যারা মনে হয়েছে, অনেক আমাদের কার্যকর্তাদেরও মনে হয়েছে যে হ্যাঁ এই ছাত্র সমাজের ডাকে আমাদেরও যাওয়া উচিত, তারাও গেছে। এবিভিপির আমাদের অনেক ছাত্র আছে, তারাও গেছে, অন্যান্য দলের সাধারণ মানুষ তারাও গেছে। তাহলে এখানে সমর্থন নয় কেন? প্রশ্ন তো এটাও। তাহলে আমরা কি প্রচ্ছন্নভাবে মমতা ব্যানার্জির এটাকে সমর্থন করলাম না? এটা আমরা বলতে পারি যে তাদের ডাকা বন্ধ, আমরা যাই বা না যাই, ইস্যুটা ঠিক, আমরা সেটাকে সমর্থন করছি। এখনো বিজেপির অবস্থান কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে পুলিশ নানানভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠছে। পুলিশের এই তৎপরতা কেন? এই তৎপরতা তো রাজনৈতিক দলের হওয়ার কথা, শাসক দলের হওয়ার কথা, যদিও সেটা উচিত নয়। বাংলায় বিরোধীদের আন্দোলন করলে শাসক দলের অত্যাচার আমরা দেখেছি, কিন্তু পুলিশের এই একচোখা মনোভাব আমরা দেখছি যে বেড়েই চলছে। বলা হচ্ছে শাসক দলের চাপ আছে, তাই পুলিশ এই ধরনের কাজ ইচ্ছা থাকলেও কি তারা করতে পারে? আমরা তো ওটাই বললাম, পুলিশ যখন 14 তারিখে ভাঙচুর হয়েছে তখন তৎপর হয়নি, তখন টেবিলের তলায় লুকিয়েছে, নার্সদের ঘরে গিয়ে লুকিয়েছে। আর আজকে পুলিশ তৎপর, কারণ ওটা একটা মানে কি বলবো, একটা মানে হার্ট, সিটির একটা হার্ট যে পজিশনটা রয়েছে, সেখানে সবাই যাচ্ছে, সাধারণ মানুষ দাঁড়িয়ে যাচ্ছে ওখানে ওই আমাদের ধর্ণা মঞ্চটায় বক্তব্য শোনার জন্য। তো ভয় পাচ্ছে, প্রথম থেকেই আমাদের ওখানে যে স্টেজ করা হয়েছিল ভাঙচুর করে দেওয়া হয়েছিল, আবার পরে সেখানে গিয়ে আবার সেটা করা হয়েছে, এবং বারবার সেখানে পুলিশ অসহযোগিতা করছে যাতে সেখানে না ওখানে ধর্ণা মঞ্চ হয়। কারণ মানুষের সমর্থন, সাধারণ মানুষ শুনছে, সাধারণ মানুষের সেখানে সহযোগ পাওয়া যাচ্ছে, যার জন্য পুলিশ ভয় পাচ্ছে। পুলিশ ওটাকে অসহযোগিতা করছে মানে পুলিশ মন্ত্রীর নির্দেশেই অসহযোগিতা হচ্ছে। কারণ পুলিশ কেন যাবে সেখানে? পুলিশ তো কোনো, এখানে যখন হাইকোর্টের নির্দেশে আমরা যখন ওখানে ধর্ণা মঞ্চ করেছি, হাইকোর্ট রায় দিয়েছে, কারণ এই পুলিশ কোনো জায়গায় আমাদের কোনো পারমিশন দেয় না। আমরা বলছি না যে আমরা যেখানেই গেছি আমরা সেখানেই, আমরা পুলিশের কাছে ইন্টিমেশন দিয়েছি, পুলিশ নামার আগেই বাস ধরে ধরে তুলে নিয়েছে, বিভিন্ন জায়গায় আটকে দিয়েছে। তার মানে এই পুলিশ আমাদের কোনো পারমিশন দেবে না। আমাদের যে কোনো পারমিশন আন্দোলনে নিতে গেলে আমাদের কিন্তু কোর্টে যেতে হচ্ছে। তাই কোর্ট যেখানে পারমিশন দিয়েছে সেখানে পুলিশ এত সক্রিয় কেন? পুলিশের কি অসুবিধা আছে? কারণ মুখ্যমন্ত্রী যখন আজকে বলে সাথে সাথে নেমে যায় রাস্তায়, তখন কিন্তু পুলিশ আটকায় না, কারণ তিনি পুলিশ মন্ত্রী, তিনি শাসক। বিরোধীদের তিনি কোনো আন্দোলন করতে দেবে না, তিনি মুখ বন্ধ করে রাখতে বলবেন। যে দমন পীড়ন এই পশ্চিমবঙ্গে চলছে, তার নায়িকা এই তৃণমূল কংগ্রেস, এই মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী। শান্তনু সেন থেকে শুরু করে সুখেন্দু শেখর রায়, আবার দেখলাম জহর সরকারের পদত্যাগ, কেউ বুক খুলছেন, কেউ দল ছাড়ছেন। তৃণমূলের মধ্যে কি ফের ভাঙনের খেলা শুরু হয়ে গেল? অবশ্যই মুখ খুলতে বাধ্য হচ্ছে, কারণ তারাও ভয় পাচ্ছে, তাদেরও মেয়ে আছে, তাদেরও বোন আছে, তাদেরও মা আছে।
দিনের পর দিন যেভাবে পশ্চিমবঙ্গে রেপ হচ্ছে, এবং কোনো রেপিস্ট মানে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়নি। আপনি বলুন যে এই জায়গাটা, এইখানে এই রেপটা হয়েছিল যেখানে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু মমতা ব্যানার্জি দিয়েছে, ওনারা বলুন একটা, বলুন এই তাপসী মালিককে নিয়ে ওনারা এই সরকার পরিবর্তন করে ফেলেছে, বলুন যে এই তাপসী মালিকের যে দোষী ছিল তাকে আমরা এই শাস্তি দিয়েছি, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স থেকে বের করে দেওয়া হয়েছিল ফলানি বসার, মনে পড়ে? দেখুন, আমরা এটাই বলতে চাইছি, তখন কিন্তু তিনি রাইটার্সে ঢুকে সেইটি সময় তিনি আন্দোলন করেছিল এবং তাদের সাথে আমাদেরও সমর্থন ছিল। আজকে যদি ভারতীয় জনতা পার্টি এই তৃণমূলকে সমর্থন না করত, তাহলে কিন্তু কখনোই এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা এই তৃণমূলের পক্ষে সম্ভব হতো না। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছে, বড় করে দিয়েছে, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কারণ তিনি যখন অনশনে বসেছিলেন, আপনাদের মনে আছে রাজনাথ সিং থেকে সবাই এসেছিলেন সেখানে, যিনি তার অনশন ভাঙিয়েছিলেন, তার অনশন ভাঙানোর মতো কারোর কেউ ছিল না তখন তাদের পাশে। এবং অটল বিহারী বাজপেয়ী জি এসে তার মাকে নমস্কার করে সম্মান দিয়েছিলেন, কারণ তখন মনে হয়েছিল যে মমতা ব্যানার্জির এই আন্দোলন সদর্থক, এটা হওয়া উচিত। কিন্তু আজকে তিনি যখন শাসক, তিনি রাইটার্স বিল্ডিং এ ঢুকে গিয়ে করেছিলেন। আমরা নবান্নে ঢোকা তো দূরের কথা, যে ছাত্ররা আন্দোলন করছে তাদের এখানে শাস্তি হয়নি বলে তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, ভাবুন। তাহলে এই মমতা ব্যানার্জি কত বড় অত্যাচারী, এটা কিন্তু এই ধরনের ঘটনা থেকেই ভাবা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তখন আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রর সঙ্গে। তিনি নানান ইস্যু আমাদের কাছে তুলে ধরলেন, দলের যে অবস্থান সেটা ব্যক্ত করলেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পাবলিক ওপিনিয়নে পরবর্তী পর্বে। ভালো থাকবেন।